ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আসসালামু আলাইকুম। গতদিন যেখানে শেষ করছি সেখান থেকে পড়বো ইনশাআল্লাহ। পলিজেনি এইটা আমরা গতদিনই শুরু করছিলাম জাস্ট। পলিজেনি অনেক কথা বলার আছে। যাই হোক, ফর হোম পলিজেনি ইজ পারমিসিবল, এখানে কয়েকটা মত আছে, মতগুলো পড়ি আমরা, তাহলে আপনি জানবেন এগুলা কিরকম ব্যাপার। শাফি স্কুল মনে করে, শাফি মাযহাব মনে করে যে পুরুষ মানুষের জন্য একজন মাত্র ওয়াইফটা হচ্ছে রিকমেন্ডেড। শাফি মাযহাব মনে করে, খুব সম্ভবত কোরআনের ওই আয়াতটা সূরা নিসার 3 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে তোমরা যদি ভয় করো যে তোমরা সুবিচার করতে পারবা না, অরফান গার্লস, পিতৃহীন মেয়েদের ব্যাপারে, তাহলে তাদের মধ্য থেকে বা তাদের অন্য মেয়েদের থেকে, তাদের মধ্যে থেকে না, then marry those that please you of other women, অন্যদের থেকে, 2 or 3 or 4, but if you fear that you will not be just, এই কথাটা আর কি আসলে আমরা পুরো আয়াতের ভিতরে এই কথাটা শাফিদের কথা বলা হচ্ছে, যেটা তোমরা যদি মনে করো যে তোমরা সুবিচার করতে পারবা না, then marry only one or those your right hand possess. Right hand possess মানে কি, কৃতদাসীদের কথা বলা হয়। আর অনলি ওয়ান, যদি তোমার সুবিচার করতে না পারো তাহলে একাধিক বিয়ে করবে না। সোজা কথা জিস্ট হচ্ছে এটাই, এই একটা, দ্যাট ইজ মোর সুইটেবল দ্যাট ইউ মে নট ইনক্লাইন টু ইনজাস্টিস। এটা এই জন্য তোমরা অবিচারের দিকে যাবা না, জুলুমের দিকে যাবা না, ইত্যাদি ব্যাপার। এখানে আপনারা যারা প্রথম টুকু শুনে হাসছিলেন, তাদের পাভেল এবং নাইমের একটা হাসি দেখলাম আমি জানি না হাসির কি রিজন কি, তাদের জন্য নেক্সট আসতেছে, সেটা হচ্ছে যে আদার স্কলার স্টেট দ্যাট ইট ইজ রিকমেন্ডেড ফর এ ম্যান টু হ্যাভ মোর দেন ওয়ান ওয়াইফ। মানে শাফি ছাড়া বাকি স্কুল যেগুলো আছে তাদের মেজরিটি স্কলার মনে করেন যে পুরুষ মানুষের জন্য মোর দেন ওয়ান ওয়াইফ বিয়ে করাটা রিকমেন্ডেড। মানে উল্টাটা, শাফি যা মনে করেন তার উল্টাটা। উনি বলতেছেন, after examining the two positions within the overall objectives of the Sharia, it appears to me, উনি নিজে বলতেছেন, উনি একজন অথরিটি, উনি শরিয়া নিয়ে ক্লাস নেন, neither is totally correct, মানে এই দুটো স্কুলে কোনোটাই কারেক্ট না। Celibacy and monasticism are against the religion of Islam. Islam teaches that every man should have a wife and every woman should have a husband. এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু একটা ক্রাইটেরিয়া। ইসলাম সকল পুরুষের বেলায় চাই যে তার একজন ওয়াইফ থাকুক, এবং সকল মেয়ে ইনক্লুডিং বিধবা এবং ডিভোর্সি চাই যে তাদেরও হাজবেন্ড থাকুক, মানে তাদের হাজবেন্ড হোক। এইটা যে সমাজে যেভাবে হয়, কোন সমাজে আছে যে এটা একভাবে হবে, কোন সমাজে আছে আরেকভাবে হবে। ফর এক্সাম্পল চায়না এবং ইন্ডিয়া, আপনি জানেন হয়তো, ট্রিমেন্ডাস মানে ফিমেল শর্টেজ হবে বা হচ্ছে, যেহেতু তারা ফিমেল ফেটাস গুলা করে ফেলতো, ওই স্টেজে তারা অ্যাভয়েড করে ফেলতো। তাহলে কি দাঁড়িয়েছে এখন, যে এই কাগজগুলোকে একটু সরাই রাখেন তো একটু, এই যে লিফলেটের কাগজগুলো, এগুলো আসলে সরাই রাখেন। সো চায়না এবং ইন্ডিয়া তারা যেটা করছে, তারা অলবিট ফর ডিফারেন্ট রিজন। চায়না আপনারা জানেন যে এক বাচ্চার একটা ছিল, বাধ্যবাধকতা ছিল, সেই জন্য তারা এই আলট্রাসোনোগ্রাম বা ওই স্টেজে যদি দেখতো যে বাচ্চাটা ফিমেল যেটা হবে, তাহলে তারা অ্যাবর্ট করতো।
আর ইন্ডিয়াতে হলো ডিফারেন্ট রিজন। ইন্ডিয়ায় অনেক সংস্কার কুসংস্কার আছে যে মেয়েদেরকে তারা বোঝা মনে করে বা মেয়েদেরকে মনে করে, কাউন্টার প্রোডাক্টিভিটি মনে করে। আমাকে একজন আমার পরিচিত একজন ভদ্রলোক তিনি বললেন, আমি জিজ্ঞেস করলাম আমার বাচ্চা কাছে কয়টা, ওনার বাসায় আমি প্রোগ্রাম করতাম এক সময়। উনি বললেন আমার সবই আছে, কোনো লাইবিলিটি নাই। আমি বললাম এটা মানে কি হলো, যে আমার 3টাই ছেলে, কোনো মেয়ে নাই আর, বুঝছেন। ভালো লেখালেখি করেন ইসলামের উপর, আমি নাম বললাম না। ইসলামের উপর বই আছে এবং এই দেশে খুব বড় ফিতনা সৃষ্টি করার একটা বই আছে না, কিন্তু উনি আমার বলতেছেন যে আমার সবই আছে, কোনো লাইবিলিটি নাই। আমি বললাম এটা মানে কি হলো, যে আমার কোনো মেয়ে নাই, সব ছেলে। এটা এটা এসেনশিয়ালি অ্যান্টি ইসলামিক একটা স্ট্যান্ড এবং মনোবৃত্তি, যদিও আমরা সেটাতে বাইরে আসতে পারি নাই। কারণ আমার যখন ছেলে হয়, আমার তো প্রথমটা ছেলে, আমরা তখন ইয়াং ছিলাম, বা আমি তো 30 বছর বয়সে বাবা হয়েছি। আমি এবং আমার ওয়াইফ মনে প্রাণে চাইতেছেন যে আমার একটা মেয়ে হোক, এবং তখন তো আল্ট্রাসাউন্ডের যুগ না, বুঝছেন না, উইদিন নো আল্লাহ আমাদেরকে কি দিচ্ছেন আজকাল, যেটা অনেকে আগে জানেন। কিন্তু আমরা ছেলে হওয়ার পরে বুঝছি যে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। কারণ আমার আব্বা আম্মা মানে মেয়ে হইলে খুব শক্ট হইতেন আর কি, তারা খুব খুশি একটা ছেলে হওয়ার পর। এই মেন্টালিটি আমরা বাইরে আসতে পারি না এখন আমাদের সাধারণ মানুষরা, বিশেষ করে একটু আমার আগের জেনারেশন বা আমার জেনারেশন ইভেন, এটা থেকে আমরা বাইরে আসতে পারি নাই। কিন্তু আসলে সুন্নাহ বলেন অথবা এমনি আদারওয়াইজ বলেন, এটা কোনো মিনিং নেই। কারণ ছেলে হইলে আপনি ভালো থাকবেন বা সেই আপনাকে দেখবে, মেয়ে দেখবে না, বা এইরকম জিনিসগুলো কোনো মিনিং নেই। যাই হোক, উনি বলতেছেন now every man in the world, if every man in the world, পৃথিবীর সকল পুরুষ যদি had 4 wives, যদি প্রত্যেকের 4টা করে বউ থাকতো, there would be plenty of unmarried men. তাহলে কি হবে, অনেক মানুষ স্ত্রী পাবে না। সত্যি কথা, এমনি আমরা বুঝতেছি, কারণ 1:4 গুণ তো মেয়েদের সংখ্যা হয় নাই এখনো পৃথিবীতে। জাস্ট রাফ স্ট্যাটিস্টিক্স বলতেছি, আমাদের দেশে 60% কাছাকাছি বোধ হয়, একটু বা 50+, মানে 50-50 না, একদিকে বোধ হয় 40 সামথিং, একদিকে বোধ হয় 50 সামথিং, এরকম কিছু আর কি, বেশি নেই আমাদের দেশেও। তারপরে সেটাই তাহলে কি হইতো, তা হইলে কি হইতো, প্রবলেম গুলা, সোশ্যাল প্রবলেম দেখা যেত, ইনক্লুডিং ওয়ার্স, মার্ডার, হোমোসেক্সুয়ালিটি, রেপ, চাইল্ড মলেস্টেশন এন্ড দ্য লাইক। এর কথাগুলো খুব যুক্তিযুক্ত, তাই না? মানুষের যদি নিজের ইমোশনটা ভেন্ট করার জায়গা না থাকে, তখন সে কি করবে, বাইরে আইসাই করবে, বুঝছেন না? এবং সে যুদ্ধংদেহী হবে, তার ভিতর সফটনেস থাকবে না, তার ভিতর কুলনেস থাকবে না, তার ভিতর বেঁচে থাকারও খুব একটা থাকবে না, বুঝছেন না? মানে একটা ব্যালেন্স লাইফ থাকবে না তার, সে একটু অন্যরকম হবে। Therefore, this cannot be applied globally. এটা গ্লোবালি বলা যাবে না যে এটাই রিকমেন্ডেড বা এটাই। On the other hand, if every man had only one wife, যদি স্ট্রিক্টলি সব পুরুষ মানুষের একটাই ওয়াইফ থেকে থাকে, তাহলে দেখা যাবে কি there would be millions and millions of women with no husband, and this would cause many other social problems, যেটা এখন হচ্ছে আর কি। রাশিয়া সহ ইংল্যান্ড, মানে যুদ্ধ পরবর্তী ইংল্যান্ড, জার্মানি এবং এখনকার রাশিয়া আর কি, কারণ রাশিয়ানরা যে আফগানিস্তান সহ অনেক কটা যুদ্ধে তারা জড়াই গিয়ে তাদের পুরুষ জনসংখ্যা রিমার্কেবলি কমে গেছে। ধরেন 3 জনে 1 জন পুরুষ বলতে পারেন, মানে প্রতি পপুলেশনে এরকম একটা পার্সেন্টেজ আর কি। 2/3, মানে 3 ভাগের 1 ভাগ ছেলে, 2 ভাগ মেয়ে, এরকম একটা অবস্থা চলে গেছে তারা। তো সেই জায়গায় কি হবে, মিলিয়ন্স ওমেন তাদের হাজবেন্ড থাকবে না, এবং আরেক ধরনের সোশ্যাল প্রবলেম দেখা দিবে। মানে আরেক ধরনের সোশ্যাল প্রবলেম দেখা দিবে, যেটা ইংল্যান্ডে হয়েছে। আপনারা জানেন, সবাই গুলো নিয়ে আলাপ করছি আমরা আগে, যে ইংল্যান্ডে তারা তো বিয়ে তো একটা বেশি তারা পারমিট করতো না, বা বিয়ে তার এই কনসেপ্টটাই নাই তাদের দেশের ভিতরে। যেটা হয়েছে যে আউট অফ ওয়েডলক, তখন তারা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড পরে they used to মানে লিভ টুগেদার, অর মানে যাই হোক একজনের কাছে অনেকে যাইতো বা এরকম। তার থেকে যেটা হয়েছে যে পুরুষদের কাছে বিয়ের যৌক্তিকতাটাই কমে গেছে, বিকজ উমেন আর অ্যাভেলেবল ভেরি ইজিলি, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এইসব মেয়েদের সাথে সম্পর্কের পরবর্তীতে কোনো রেসপন্সিবিলিটি নিতে হয় না, তাদের বাচ্চা কাচ্চার রেসপন্সিবিলিটি নিতে হয় না, ভরণ পোষণ দিতে হয় না, ইটস জাস্ট ওয়ান নাইট স্ট্যান্ড, তারপরের দিনই এটা শেষ, রেসপন্সিবিলিটি শেষ। এই করে যেটা হচ্ছে যে বিয়ের ইনস্টিটিউশনটাই নষ্ট হয়ে গেছে এখানে। এবং এখন তো তারা সেই ক্রাইসিসটার মানে বুঝতেছে। এখন একদিকে যেমন নেগেটিভ পপুলেশন হয়েছে, আপনারা জানেন যে ইউরোপের
গোটা ইউরোপটা, এটা আজকের কথা না, 5 বছর আগের কথা আমি বলতেছি, 5 বছর আগের পড়া তথ্য, গোটা ইউরোপটা আগামী 50 বছরের ভিতরে ইউরোপিয়ানরা মাইনরিটি হয়ে যাবে, ইমিগ্রেন্টরা মেজরিটি হয়ে যাবে। আর জার্মানি হবে 25 বছরের ভিতরে। অন্য দেশের চেয়ে জার্মানিতে আবার বেশি করে কম আর কি এইটা আপনার পপুলেশন গ্রোথটা। সুতরাং তারা 25 বছরের ভিতরে মাইনরিটি হয়ে যাবে জার্মানরা। 5 বছর আগের কথা, মানে 20 ইয়ার্স টু গো, এখন থেকে তারা মাইনরিটি হয়ে যাবে। অলরেডি আপনি বুঝতেছেন হাওয়াটা, মানে এই যে এই শরণার্থীদের জন্য যে এটা খুলে দিছে, এটার পেছনে আসলে একটা রিজন হচ্ছে তাদের মেশিনারি গুলো চলবে না, যারা খুলে দিছে তাদের কথা আমি বলতেছি। পোপ আজ থেকে 5-7 বছর আগে পোপ ইটালিয়ানদেরকে রিকোয়েস্ট করছেন টু গেট ম্যারিড, টু হ্যাভ চিলড্রেন। কারণ হচ্ছে যে তাদের বাটন টিপার জন্য ম্যানুয়াল লেবার না, ঘর ঝাড়ু দেওয়া আর টয়লেট পরিষ্কার করার না, বাটন টিপার জন্য, মানে অটোমেটেড মেশিন গুলো টিপার জন্য মানুষ ইম্পোর্ট করতে হবে। ইটালিয়ান পপুলেশন এইরকম ভাবে ফল করতেছে আর কি ভাই। তো এগুলা মানে আমি বলি যে আল্লাহর সৃষ্টির পরিবর্তনের রিভেঞ্জ। আল্লাহর সৃষ্টি যখন আপনি পরিবর্তন করবেন, আপনার ইমিডিয়েটলি এফেক্ট দেখবেন না, বাট ডাউন স্ট্রিম দেখবেন আপনি। এই আল্লাহ সৃষ্টির পরিবর্তন তারা করছে কখন? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে করছে। আল্লাহ যেটা চাইছেন, আল্লাহ যেটা পারমিট করছেন, সেটার এগেইনস্ট থেকে তারা বলছে যে এটা 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 এখন এটা সেটা, এখন সেটা ফলটা আসতেছে আর কি, যে তারা জাতি হিসাবে এক্সটিংক্ট হয়ে যাবে। উইথ দ্য এক্সেপশন অফ কানাডা এন্ড ইউনাইটেড স্টেটস, অলমোস্ট অল অফ দ্য হোয়াইট নেশনস এক্সটিংক্ট হয়ে যাবে, বিকজ বিয়ার ইনস্টিটিউশনটা তাদের নষ্ট হয়ে গেছে এবং তারা নেগেটিভ পপুলেশন, বিকজ ইউ হ্যাভ এভরিথিং উইদাউট ম্যারেজ আর কি, মানে যা যা দরকার। খাওয়া তো আমরা আগেই বলছি, ফাস্ট ফুড খাওয়ার জন্য একটা বোর্ড দরকার নাই, ঘর মোছার জন্য, ঘর দেওয়ার জন্য বোর্ড দরকার নাই। সার্ভিস ডিপার্টমেন্টে থাকে মানুষ, ঢাকায় শুরু হয়ে গেছে, অন্য জায়গায় তো সার্ভিস ডিপার্টমেন্টে থাকে, মানে ওগুলো আসলে হোটেলেই থাকে বলতে পারেন আপনি, মানুষ হোটেলেই জীবনযাপন করে। সুতরাং তার বোর্ডের দরকার নাই, তার খাওয়ার দরকার নাই, তার রাঁধুনির দরকার নাই, তার কাপড় দেওয়ার দরকার নেই, অলমোস্ট সবকিছু মেশিন দিয়ে হয়ে যাচ্ছে। আর বাকি যেটুকু হয় না সেটা এমনি হয়ে যাচ্ছে, কোনো রেসপন্সিবিলিটি নেওয়া ছাড়া। সুতরাং ফাস্ট ফুড, ফার্স্ট ওয়াইফ, সবকিছু হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, বুঝছেন না? তো এতে আসলে দেখেন রিভেঞ্জটা কত করুণ রিভেঞ্জ, যে যারা সারা পৃথিবীকে ডোমিনেট করতে গিয়ে যুদ্ধ করে মানে জয় করছে, তারা কিন্তু এমনি এক্সটিংক্ট হয়ে যাচ্ছে উইদাউট এনি ওয়ার। এটাই আর কি ওই লেখছে ওই একজন, উনি রিপাবলিকান ছিলেন, প্রেসিডেন্সিয়াল নমিনি ছিলেন, প্যাট্রিক বুখানান। উনি একটা বই লিখছেন, ডেথ অফ দ্য ওয়েস্ট। আমার কাছে আছে বইটা, আর এমনি কেউ পান, এটা পড়ে দেখতে পারেন। ওইখানে উনি সরাসরি ভাবে এই করছেন যে ওয়েস্টের মৃত্যু হবে। উনি বলছেন উইম্পার, মানে যে বাচ্চারা যে করে একটা মানে আওয়াজ করে না, বাচ্চাদের একটা আওয়াজ হয় না, সেইটার থেকে ওয়েস্টের ধ্বংস হয়ে যাবে। ওয়েস্ট কাদের? উইম্পার থেকে নন হোয়াইটদের, নন আমেরিকানদের, নন অ্যাংলো স্যাক্সন যারা আছে, মানে তাদের এসে থেকে, বিকজ তাদের পপুলেশনটা এত কমে যাচ্ছে ভয়ঙ্কর রকম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ওইখান থেকে তারা এক্সটিংক্ট হয়ে যাবে, এইটা উনি বলছেন আর ওনার বইতে। কেউ পাইলে পড়তে পারেন, সুন্দর বই। মানে কথাগুলো কিন্তু যৌক্তিক, মানে আমাদের পছন্দ হোক না হোক সেটা অন্য কথা, তারা আমাদেরকে পছন্দ করলো না করলো সেটা অন্য কথা। একটা জিনিস দেখেন যে আপনার মনে হয় না যে এই যে যেভাবে ছবি টবিগুলো আসছে, যেভাবে সিরিয়া বা অন্যান্য দেশগুলো থেকে শরণার্থীরা গেছেন, এর ভিতরে জিল্লতি আছে না, জিল্লতি বলি যেটাকে আমরা, একটা কি বলবো, মানে নিগৃহীত একটা ভাব আছে না, মানে ফকিরের মতো, মানে জীবনের সবটুকুতেই। এখন যে রিয়েলি প্রাণ বাঁচানোর জন্য যাচ্ছে তার কথা আমি বলতেছি না, যে রিয়েলি প্রাণ বাঁচানো মানে জাস্ট গান পয়েন্ট থেকে যাচ্ছে তার কথা আমি বলতেছি না, কিন্তু বেটার লিভিং এর জন্য মানুষ গেছে না, বহু মানুষ গেছে বেটার লিভিং এর জন্য। এবং এইসব স্কিমের ভিতরে বাংলাদেশিও আছে, এইসব রিফিউজি স্কিমে বাংলাদেশি আছে। কি জন্য? বেটার লিভিং এর জন্য। বেটার লিভিং এর জন্য যে এই যে যাওয়াটা বা এইটা, মানে আপনি চিন্তা করে দেখছেন যে জিনিসটা কিরকম। আপনাকে চাচ্ছে না, আপনাকে গালি দিচ্ছে, আপনাকে লাথি মারতেছে, কত ছবি আসছে না, তারপরে আপনি যাচ্ছেন। তার মানে আপনার এই যে হিউমিলিটি, যেটাকে আমি বলি, এটা মুসলিম হিসাবে বা একটা হিসাবে চিন্তা করার ব্যাপার আছে। কিন্তু আমি যাই হোক, মানে আমি বলতেছি যে অল অফ দিস থিংস আর রং। তাদের এইগুলোর রং, আমাদের গুলোর রং, সেটা আলাদা একটা ব্যাপার। সেটা আমরা 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 চাবো না, আমরা এক্সপেক্ট করা উচিত না যে তারা আমাদের জন্য ফুলের মালা নিয়ে দাঁড়ায় থাকবে ওইখানে। আমরা যখন একটা দেশে যাচ্ছি, জার্মানি হোক, এটা ফ্রান্স হোক, সেখানে একটা ডিসক্রিমিনেশন থাকবে। আমাদের দেশে আছে, আমাদের দেশে আপনি এই যে নাইজেরিয়ানটা একটু প্রবলেম করে না, এগুলোর পেপারে লেখা ওঠে, আমাদের মানুষ এগুলো পছন্দ করে না। তারা এই যে ড্রাগ এবং ব্ল্যাক মানি, কি বলে, এই যে কাউন্টারফিট মানি, নকল টাকা পয়সা নিয়ে এখানে ব্যবসা করে,
যখন তারা ধরা পড়ে বা যখন তাদেরকে দেখে ওই উত্তরায় বা অন্য জায়গায়, মানুষ কিন্তু পছন্দ করে না, কোনো কালচার এটা পছন্দ করবে না, এটা 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 ন্যাচারাল। কিন্তু আমি যেটা বলতেছি যে তাদেরও ব্যাপারগুলো ঠিক না, আমাদেরও ব্যাপারগুলো ঠিক না। তারা আমাদেরকে অপছন্দ করতেছে, এটা এটা এটার পেছনে অনেক রিজনস আছে, এগুলাকে আপনার মানে ইমোশন দিয়েই করা উচিত না। বাট নেট রেজাল্টটা কি হয়েছে? নেট রেজাল্টটা হয়েছে যে তারা এই একাধিক বিয়ে করার, আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের অরিজিনাল সূত্রে, একাধিক বিয়ে করার যে আল্লাহ যে স্কোপটা দিচ্ছেন, আল্লাহ যে বিধানটা দিচ্ছেন, এইটাকে তারা স্বীকার না করাতে তারা দুনিয়া থেকে এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে এখন। এবং এটা হচ্ছে যে আইডিয়াস টেক রিভেঞ্জ, একটা কথা আমি বলি, রিভেঞ্জ। রং আইডিয়া যদি আপনার থাকে, ভুল আইডিয়া যদি থাকে, সেটাও রিভেঞ্জ নেয়, এইভাবে রিভেঞ্জটা নেয়। এবং আল্লাহর সৃষ্টির পরিবর্তনের যে খারাপ দিকটা, সেটা আমরা হয়তো এক মুহূর্তে দেখি না বা একদিনে দেখি না। যেমন ধরেন এখন যে ফরমালিন খাইতেছেন, এখন যে যা যা খাইতেছেন, ফরমালিন সহ যা যা খাইতেছেন, ঘন চিনি, ফরমালিন, আপনার জেনারেশন পঙ্গু হয়ে যাবে। এখন যে ফেন্সিডিল খাচ্ছে, তার জেনারেশন পঙ্গু হয়ে যাবে, সে বাপ হিসাবে অক্ষম হবে, সে মানে তার বাচ্চা অসুস্থ হবে। এখন অ্যাজমার রেট যেভাবে বাড়ছে, আপনি দেখছেন না? আজ থেকে 50 বছর আগে একটা নেন, কয়জন মানুষের ভিতরে কয়জনের অ্যাজমা থাকতো, আর এখন নেন। এই কোথেকে হচ্ছে? আমরা আমাদের পরিবেশকে নষ্ট করতেছি, আমরা বিল্ডিং বানাইছে, দালান বানাইছে, ধুলা বালু ইত্যাদি ইত্যাদি, এন্ড অন এন্ড অন এন্ড অন। আপনার লিড আলা ফুয়েল জ্বলতেছে, যতটা গাড়ি থাকার কথা তার চেয়ে 10 গুণ গাড়ি আছে ঢাকা শহরে। তারপরে বেবিটিক্স যেগুলো বাইর করছে, এগুলো তো বাইর করতে অল্প দিন হয়, ধরো 10 বছর হয়েছে হয়তো, নাকি এরকমই তো। তো তার আগে কি ছিল? ঢাকা শহরের একটা দিনের বেলা কি লাগতো? সব পুরোটা ধোয়া দেখা যেত না? তো এইসব যে আপনার ইনটেক, এগুলা হচ্ছে আল্লাহর সৃষ্টির পরিবর্তন। এগুলা হচ্ছে জাস্ট ডলার্স এন্ড সেন্ট, বেশি কামাই, বেশি টাকা, বেশি পয়সা, বেশি করা। রুটে দেখবেন আপনার কথাটা, জিনিসটা কিন্তু এইটা। বিদেশ যাওয়া তাই, আমাদের যে বিদেশ যাওয়া, সেটাও পিছনে কিন্তু তাই। এবং বিদেশ যাওয়ার তো সোশ্যাল ম্যাট্রিক্স শেষ করে দিচ্ছে। আপনারা যারা গ্রামে গঞ্জে যারা ইয়ে আছে, যে রেমিটেন্স পকেট যেগুলো আছে, ওগুলোতে কি চলতেছে আপনারা দেখেন। গ্রাম ছেড়ে একটা সিঙ্গেল ওয়াইফ, তার হাজবেন্ড ইটালিতে থাকে, সে চলে আসতেছে শহর বা শহরের কাছে, এখানে একটা বাসা ভাড়া নিতেছে, ইংলিশ মিডিয়াম স্কুলে বাচ্চা দিতেছে, বিডির দোকান থেকে মানে অন এন্ড অন এন্ড অন, এগুলোকে চেইন, সে 2 হাতে খরচ করতেছে, সে জিনিসপত্রের দাম বাড়ায় দিতেছে। তো এই সমস্ত জিনিসগুলোর পেছনে দেখবেন যে লোভের মাত্রাটা একমাত্রা বেশি। লোভ, আল্লাহ আমাদের সবাই ভিতরে লোভ দিচ্ছেন, কিন্তু লোভটা একমাত্রা বেশি। মানে জাস্ট দিন আনে দিন খাওয়ার লোভ না, আজকের খাওয়ার জন্য আমার যত দরকার সেটা না, প্লাস 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 দরকার। দেখে ইটালি যেতে হবে, জার্মানি যেতে হবে, ইউরোপে বেশি পয়সা, বউ ছেড়ে থাকতে হবে 4 বছর, 5 বছর, 10 বছর, এন্ড সো অন। এইভাবেই আইডিয়াস টেক রিভেঞ্জ। এবং আল্লাহ সৃষ্টির পরিবর্তন যখন করবেন, সেটার ফলটা সুদূর প্রসারী ফল আসবে। এবং সেটাকে মোস্ট অফ দ্য কেসেস এটা ইরিভার্সিবল মানে এটাকে আর চাইলেই আপনি আগের জায়গায় নিয়ে যেতে পারবেন না। আপনি এই দেশটাকে কি আজ থেকে 20 বছর আগের অবস্থায় এখন চাইলে একদিনে নিয়ে যেতে পারবেন? যে বেহায়ামি, যে লুচ্চামি আমরা ইউজ হয়ে গেছি, যেটার ভিতরে যে সিনেমা, যে টেলিভিশন, যে ফেসবুকে আমরা ইউজ হয়ে গেছি। ফেসবুক 2 দিন বন্ধ ছিল, কি হয়েছে? এই দেশের এখনো ঢাকা শহরে লাখ লাখ মানুষ ফুটপাতে ঘুমাইতেছে, মনে হয়েছে যে সবাই শ্বাস বন্ধ হয়ে যাবে ফেসবুক বন্ধ আছে, তাই না? মানে এটা স্বাধীনতার ব্যাপার, বাক স্বাধীনতার ডিফারেন্ট ইস্যু, আমি সেই হিসেবে বলতেছি না। কিন্তু লুক এট দ্য কনজিউমার্স, মানে কনজিউমারদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন কি হয়েছে। মনে হচ্ছে মানুষ দম বন্ধে মরে যাচ্ছে না, ফেসবুকের জন্য বিয়ে ভেঙে যাচ্ছে। একটা বিয়ে জোড়া লইলো, প্রথম কন্ডিশন হচ্ছে আমাকে কিন্তু ফেসবুক ইউজ করতে দিতে হবে। সেই কয়দিনের ভিতরে জোড়া লইলো, ছেলেটা আমাকে জিজ্ঞেস করতেছে, বলছে যে কোনো থাকবে না, কোন ছেলেদের কমেন্ট থাকবে না, কিছু থাকবে না, মানে ডুয়েল পাসওয়ার্ড, মানে আমি পাসওয়ার্ড জানবো এবং ভেরিফাই করতে পারবো, তবুও তারা ফেসবুক ইউজ করতে দিতে হবে। আপনি বুঝছেন এটা কি অবস্থায় গেছে? এটা পানি খাওয়ার মতো অবস্থায় চলে গেছে। কেউ যদি এখন দাবি করে যে আমাকে পানি খাইতে দিতে হবে, আর আপনি না করতেছেন পানি খেতে দিব না, ওই অবস্থায় চলে গেছে যে আমাকে ফেসবুক করতে দিতে হবে, তাইলে আমি মানে আর বাকি সব মেনে নিচ্ছে, পর্দা করবে, হিজাব করবে, বুঝছেন না, সব মেনে নিচ্ছে। আয়সা আটকাইছে কোথায়? ফেসবুকে। আবার ফোন করছে যে শায়েখ এখন তো বলতেছে যে এরকম, বলেন যে সব সিস্টারদের ফেসবুক আছে, বেচারিদের কেন ডেভেলপ করবেন আপনি? যত ঢাকা শহরে যারা দিনের দাওয়াত দিয়ে বাড়াইতে সবাই ফেসবুক আছে, সব বেচারা কি আপনার দাওয়াত দেয় না দেখা, আর সিস্টার্স না দেখা তার সে কি দোষ করছে? দেন এই কন্ডিশনে দেন যে সে কোনো ছেলের সাথে করবে না, আর হাজবেন্ডের অ্যাক্সেস থাকবে ওটাতে, দেন। আমি বলছি দেন, এটা হচ্ছে বিয়ে অনেক বেশি, 2টা বাচ্চার মা আসে, এটা হচ্ছে বিয়ে অনেক বেশি জরুরি। বলছি যে দেন, সমস্যা নাই। কি অবস্থায় গেছি আমরা চিন্তা করে না। আসেন ফিরে আসি আমরা আবার। ওনার কথা বলতেছেন যে therefore the ruling of polygamy should be practiced within the context of particular cultures.
কালচারের কনটেক্সটে দেখতে হবে, এটা দেশের কনটেক্সটে দেখতে হবে, সোশিও ইকোনমিক, জিওপলিটিক্যাল সবকিছু আসবে এখানে। যদি মেয়ে কম থাকে একটাই বিয়ে করবেন, যদি মেয়ের সংখ্যা বেশি, লাইক ইন্দোনেশিয়া মুসলিমদের ভিতরে ইন্দোনেশিয়া মালয়েশিয়া খুব বেশি, একাধিক করবেন। মানে ইট শুড নট বি জাস্ট লাস্ট, ইট শুড বি মানে প্লাস, শুধু লাস্ট না। The purpose of polygyny is to make sure that every woman can have a husband. সোজা কথা, খুব সুন্দর। এইভাবে কিন্তু আমি চিন্তা করি, কথাটা এইটাই, কিন্তু আমি চিন্তা করি না কোনদিন এই পার্টিকুলার থেকে যেভাবে উনি বলছেন। পারপাস অফ পলিজিনি পারমিট করার মেইন পারপাস হচ্ছে প্রত্যেকটা মহিলার একটা হাজবেন্ড থাকবে, প্রত্যেকটা পুরুষের একটা ওয়াইফ থাকবে, বাস। এইটা এখন যেখানে যেভাবে সুইটেবল হয় সেভাবে করতে হবে। আর মানে ফরচুনেটলি পলিএন্ড্রি পারমিটেড না, সুতরাং পলিএন্ড্রির সিচুয়েশন যদি কখনো চলেই আসে কোথাও, সেখানে বাইরের থেকে বিয়ে করে আনতে হবে, আর কোনো রাস্তা নেই। যেটা ইন্ডিয়া এবং চায়নায় হচ্ছে, মানে অলরেডি আছে বা হবে, অল্প দিনের ভিতরে হবে। ইন্ডিয়া চায়নায় প্রচন্ড ক্রাইসিস হবে এটা নিয়ে, কিন্তু পলিএন্ড্রি ইসলামে পারমিটেড না, বাস আল্লাহ পারমিট করেন শেষ। এবং এটা ন্যাচারাল না, ন্যাচারালি যদি আপনি করতে, আপনি আনন্যাচারাল কাজ করছেন, কিন্তু ওই যে বললাম অ্যাবর্ট করছেন ফেটাস স্টেজে, মেয়ে যায় না, সেটা যদি না করতেন তাহলে এটা হইতো না কোনোদিন। এটার জন্য আপনি পে করবেন, যেটাই হোক, যা হয় হবে আর কি আপনার। আচ্ছা গেল, এইখানে বললেন। তারপরে ফর হোম পলিজিনি ইজ পারমিসিবল এন্ড হাউ ডাজ ইট ওয়ার্ক, কার জন্য এটা পারমিসিবল এবং এটা কিভাবে কাজ করে। পলিজিনি মানে একজন পুরুষের একাধিক ওয়াইফ থাকবে, এটা পলিজিনি। আমরা আগের দিন বলছি পলিএন্ড্রি মানে একজন মহিলার একাধিক হাজবেন্ড থাকবে, নজবিল্লাহ, ইসলামে এটা পারমিটেড না। আর পলিগেমি হচ্ছে জেনারেল কথা, আপনি জেন্ডারই করলেন না, মানে ওয়ান পার্সন উইল হ্যাভ মোর দেন ওয়ান পার্টনার। এটা হচ্ছে, আমি পলিগেমিটা আমরা ঢালাভাবে বলবো না ইনশাল্লাহ, ইসলামে ঢালাভাবে বলার কোনো স্কোপ নাই, আমরা পার্টিকুলারলি পলিজিনি কথাটা ইউজ করবো ইনশাল্লাহ। Polygyny is permissible for any man who can fulfill all of the rights of more than one woman. Permitted বললেন, কিন্তু রেকমেন্ডেড বলেন না। পারমিটেড যে কোনো পুরুষ যে মোর দেন ওয়ান ওমেন, একজনের অধিক মহিলার সকল রাইট, কিন্তু বলছেন সকল রাইট ফুলফিল করতে পারবেন, ফুলফিল অল অফ দ্য রাইটস ইনক্লুডিং প্রোভাইডিং ফর দেম ফাইন্যান্সিয়ালি, তাহলে তার জন্য পারমিটেড। এই ফাইন্যান্সিয়ালি কথাটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এখানে আমি আপনাদেরকে বলছি, কারো কাছে শেয়ার করছি, কার কার সাথে করছি আমার মনে নেই, কয়েকজনের সাথে করছি। আমি একটা ডকুমেন্টারি লিখতেছিলাম, ওয়ালাইকুম সালাম। ডকুমেন্টারিটা হচ্ছে একজন ব্ল্যাক বোতসোয়ানা বা ওই দিকের কোথাকার, মানে ওই সাউথ আফ্রিকার আশেপাশের কোন একটা ব্ল্যাক সোসাইটির মহিলা, আমার মনে নাই, আমেরিকাতে সেটেল, পিএইচডি মানে বড়, মানে আতেল আর কি, অনেক অনেক পড়াশোনা করা। তো উনি ওনার ওই অরিজিনাল সোসাইটির কথা, ইন্ডিজিনিয়াস যেখানকার উনি আর কি, সেই সোসাইটির কথা বলতেছেন। ওইখানে ওরা মুসলিম না, কিন্তু তারা ওইখানে তাদের সোসাইটিতে একজন পুরুষের 4 জন ওয়াইফ ওয়াজ মানে খুবই পারমিসিবল, এবং অনেকের ছিল তখন বা এখনো আছে। কিন্তু উনি বলতেছিলেন যে সোল ক্রাইটেরিয়া যেটা দিয়ে বিচার করা হবে এই লোকটা 4টা ওয়াইফ বিয়ে করতে পারবে কিনা বা করা উচিত কিনা, সেটা হচ্ছে যে সে 4 জনকে ভরণ পোষণ কমপ্লিটলি দিবে এবং মানে পর্যাপ্ত পরিমাণে দিবে। কিন্তু যে পুরুষ মানুষ 4টা বিয়ে করে ঘরে বসে খায় এবং ওয়াইফদেরকে কাজ করতে পাঠায়, তাদেরকে তারা পিম্প হিসাবে ট্রিট করে। কথাটা কিন্তু খুব খুব যুক্তিযুক্ত কথা। কিন্তু ইসলামের কিন্তু এটা, সে তো আর মুসলিম না, কিন্তু তার কথাটা কিন্তু খুবই ইসলামিক কথা। মানে আপনি চিন্তা করছেন, মানে আমাদের এখানে লোয়ার ক্লাস, এখন কি হয়েছে ঢাকা শহরে, কি হয় ঢাকা শহরে মেয়েরা মেস করে থাকে, জানেন নাকি আপনারা এটা? মেয়েরা মেস করে থাকে, বাসায় চাকরি করে, বাসায় কাজ করে, বুয়ার কাজ করে, গার্মেন্টসে কাজ করে, পুরুষগুলো গ্রামে থাকে, বাচ্চা পালে। এটা কি ইসলামিক সোসাইটি? এটা ইসলামিক সোসাইটি না, রিভার্স করে ফেলছি না আমরা। ইসলামিক সোসাইটি কি মেয়ের ভরণ পোষণের কোনো চিন্তাই নেই, তার উপার্জনের কোনো চিন্তাই নেই, এটা অল এই ডিপার্টমেন্টটাই হলো পুরুষের। আর এই জন্যই পুরুষকে যতটুকু আপার হ্যান্ড দেওয়া হয়েছে, মেইনলি আল্লাহ কি বলছে এই জন্য কিন্তু দেওয়া হয়েছে, এই ভরণ পোষণের জন্য দেওয়া হয়েছে। সেই জায়গায় যে পুরুষ তার ওয়াইফকে দিয়ে ভরণ পোষণ করায়, বৈশাখ খায়, তাকে ওই প্রিমিটিভ সোসাইটি বা ওই ইন্ডিজিনিয়াস বা কি নেটিভ সোসাইটি, তারা তাকে পিম্প জ্ঞান করে। আসলেও কিন্তু এখানে একটা পিম্পের সেন্স আছে, তাই না? মেয়েটাকে বিক্রি করে সে খাইতেছে, হয়তো আলটিমেট খারাপ যাতে যাচ্ছে না, কিন্তু সেমি খারাপ তো। একটা মেয়ে
মাহরাম ছাড়া ঢাকায় মেস করে থাকতেছে, এটা এটা বাকি রইল কি? আর আমি বাসায় বসা মানে ঈশ্বরগঞ্জে বা কিশোরগঞ্জে বসা এই মেয়ে রুজি করে নিয়ে যাবে, ওটা বসে খাইতেছে আর বাচ্চা দেখতে, বুঝছেন না ব্যাপারটা? এটা এটা ন্যাচারাল না আমাদের, এটা না, এটা আমার চিন্তার ব্যাপার আছে। যাই হোক, সোল ক্রাইটেরিয়া উনি বলছেন যে মানে ভরণ পোষণ, ইসলামের যে সোল না হলেও ভরণ পোষণটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ক্রাইটেরিয়া। ইসলাম এক্সপেক্ট করে না যে ওয়াইফ কাজ করে এনে খাওয়াবে হাজবেন্ডকে, অথবা কাজ করে শেয়ারও করবে, এটাও করে। হ্যাঁ, একজন হাজবেন্ড এখন বিছনায় পড়ে গেছে, ওনার পা ভেঙে গেছে বা উনি মারা গেছেন, এই ফ্যামিলি চালানোর জন্য প্রয়োজনে ওয়াইফটা কাজ করবে, প্রয়োজনে করবে। কিন্তু সমৃদ্ধির জন্য, আরো বেশি খাওয়ার জন্য, আরেকটা টেলিভিশন বা একটা নতুন ফ্রিজের জন্য হাজবেন্ড ওয়াইফ মিলে একজন স্ট্যান্ডার্ড চার্টারে একজন ইউনিলিভারে কাজ করা, এটা এটা ইসলামিক কনসেপ্ট না আর কি, বুঝছেন না? সেখানে আমরা কি করব, প্রয়োজনটা কমায় নিয়ে আসবো, প্রয়োজনটা কমায় নিয়ে আসবো যতটুকু হলে চাই। আর যেদিন চলবে না সেদিন করবেন, সেটা অন্য জিনিস, সেটা আমরা বলি। পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, হাজবেন্ড রিক্সা চালাইতো, এখন ধরেন বিছনায় পড়ে আছে, সে রিক্সা চালাতে পারে না, বা যা উপার্জন করতো তার উপার্জনের উপায় নেই, সেখানে ডেফিনেটলি ওয়াইফকে করতে হবে, করবেন, ওয়াইফ করবেন, পারমিটেড সেটা। কিন্তু কথা হচ্ছে যে জাস্ট আরেকটু বেটারের জন্য, আরেকটু বেশির জন্য, বুঝছেন না, চিন্তার ব্যাপার আছে। যাই হোক, তারপরে কি বলতেছেন, দ্য ম্যান হ্যাজ টু ট্রিট হিজ ওয়াইফ জাস্টলি। এটা জাস্টলি বলতে কিসে, টেনজিবল জিনিসে জাস্টলি। আগেও বলছি আমি, আবারও বলতেছি, এই আমাদের রফিক ভাই আজকে আসেন না এখানে মাঝে মাঝে পূর্বাচলে, উনি তো সৌদি আরবে গেছেন, তো কোন একজন ওই কফিল তার আর কি কেউ ছিল যার আন্ডারে সে কাজ করে আর কি, তো তার দুইটা বউ আর কি। তো ওনাকে একদিন বলছে ব্রুম নিয়ে আসবে, ঝাড়ু, যে স্টিক আলা ঝাড়ু হয় না এক ধরনের স্টিক, তো উনি একটা নীল একটা লাল আছে। তো ওই লোক বলতেছে যে তুমি তো আমার জন্য ফিটনা করে ফেললাম। কেন? যে আমার দুই বিবি দুইটাই লাল আনতে নাহলে দুইটাই নীল আনতা। এখন তো এইটা নিয়ে একটা ফিটনা হবে, একজন বলবে যে দুইজনে যদি লালটা পছন্দ করে ফেলে, তাহলে আমি যারে দিব বলবে যে তুমি আমার প্রতি ইনজাস্টিস করলে, আরেকজন বলবে যে তুমি তারে লালটা দিলে, আমার দুইজন পছন্দ। এই পর্যায়ের ইকুয়াল হইতে হবে আর কি। মানে এটা জাস্ট উনি আমাকে রিয়েল লাইফের গল্প বলছেন, কিন্তু আসলে ইসলাম এইটা চায়, আপনার ট্যাঞ্জিবল জিনিসগুলো যেটা সেখানে একদম জাস্ট হইতে হবে, কিন্তু ইনটেঞ্জিবল জিনিসে না, সেখানে হওয়া সম্ভব না, আর হইতে বলেনও না। অর্থাৎ কারো প্রতি আপনার একটু বেশি টান, কাউকে একটু আপনার বেশি পছন্দ হয়, এটা কিছু করার নেই, এটা আমাদের হাতে নেই। এটা ভাই বোনের ভিতরে হয়। মায়ের কাছে দেখবেন যে নট নেসেসারি সবচেয়ে হ্যান্ডসাম ছেলেটাই পছন্দ, তা না, দেখবেন যে সবচেয়ে অথর্বটাই পছন্দ। কারণ অথর্বটা মায়ের একটা সফট কর্নার হচ্ছে যে হায় তার তো কিছু হইলো না, বাকিদের বাড়ি গাড়ি সব হয়ে গেছে। আমি দেখছি এটা রিয়েল লাইফে, দেখছি যে যেটা একদম বাদের মা ছিল, ঘুরে ঘুরে অধিপতির মায়েরটাই দেখবেন ওর সাথে থাকতেছে, ওর অবস্থা সবচেয়ে খারাপ, কিন্তু মা করতেছে ওর সাথে থাকা। কেন? মার মনে হচ্ছে আমি সামনে থাকলে একটু বেটার খাবে, বেটার ই করবে, বুঝছেন না, বাদের মাটা সবচেয়ে। তো এটা হইতে পারে, এটাতে কিছু করার নাই, এটা মানে হার্টের ব্যাপার। কিন্তু টেঞ্জিবল যখন, ওই মাই যখন ধরেন গাছে 5টা আতা ফল হয়েছে দিবে, তখন 5 ছেলেরই একটা করে দিতে হবে, এবং জাস্ট হিসাবে দিতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, যে গিফটের ব্যাপারে, যে একজন সাহাবী আসছিল, সবাইরে দিবে কিনা জিজ্ঞেস করছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, সবাইরে না, পার্টিকুলার একজনকে দিবে। তখন বলছিল আমি কোনো জুলুমের সাক্ষী হইতে পারবো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন। এটা কিন্তু খুব বড় একটা শিক্ষা। টেঞ্জিবল জিনিসগুলো সবসময় সমান দিবেন, ওয়াইফকে যেমন দিবেন, বাচ্চাদের বেলায় বলতেছে আমি তাই, মানে জাস্টিসে যেটা, কিন্তু তার মানে এটা না যে ভিতরে আপনি প্রত্যেকটা ছেলেকে একই সমান ভালোবাসেন, তা না। একইভাবে যার একাধিক ওয়াইফ আছে, সে প্রত্যেকটা ওয়াইফকে একই সমান ভালোবাসে, সেটা চাওয়া হয় না তার কাছে। চাওয়া হয়েছে টেঞ্জিবল জিনিসগুলো যেন ইকুয়াল হয়, জাস্টিস হয়, যেন গোনা যায় যেগুলা, দেখা যায় যেগুলা। আসেন, আপনার কি বোরিং লাগতেছে নাকি? আপনার মনে করছে এগুলো আমাদের কি বলে, এটা তো আমার জীবন নাই, আমরা তো এগুলো সাবজেক্ট নাই, এটা মনে হতে পারে আপনাদের। আজকালকে যে যুগে আপনারা বসবাস করতেছেন, মনে হইতে পারে যে এগুলো ইরিলেভেন্ট কথা, আমাদের বাড়িতে সত্যি আমাদের বাড়িতে কার বলে অ্যাপ্লিকেবল নাই। এটা আছে নাকি দুই বিয়ে করছেন কেউ নাই? দেখেন আমরা কত কত ইংলিশ লাইফ লিড করতেছি আমরা, দেখেন শাফি মাযহাব আমরা লিড করতেছি, কি সুন্দর। দেখেন আমরা, আমাদের ছবি তুলে দেওয়া উচিত, যেটা দিনের মাহফিল, একজন মানুষ নাই যে একাধিক বিয়ে করছে, বক্তা সহ। হ্যাঁ, বক্তা সহ। বক্তা সহ, হ্যাঁ ঠিক আছে, বক্তার কথা আপনি জানেন, আপনার বলছি, এটা বারবার বলতে চাই না। আমরাও তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য কিন্তু বক্তার যা হয়েছে আপনার সেটা হয় নাই। বক্তার ঠ্যাং ভাঙার জন্য অনেক সিস্টার্সরা
মনে মনে মানে ভাঙতে পারেন নাই, কিন্তু মনে 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 করছেন যে ঠ্যাংটা ভেঙে দেওয়া উচিত। আপনার বেলা সেটা হয় না আর কি, কারণ আপনি তো এখানে চুপচাপ বৈশা সুবোধ বালকের মতো শুনতেছেন আর জ্বলতেছেন। ঘরে ঘরে গিয়ে বলছেন এগুলো সাথে আমার কোনো সম্পর্ক নেই, এগুলো বলার উনি বলছে আর কি, ওনার বলার উনি বলছে। কত কিছু তো বলে, ওয়াজে কত কিছু বলেন না, আমার শুনে আসছে। আচ্ছা, যাই হোক, রাইট গুলা কি, মেইন রাইট গুলা কি দেখেন। মেইন রাইট গুলা হচ্ছে টাইমটা ইকুয়াল ডিভাইড করতে হবে। যদি কেউ ভলান্টারি ভাবে সারেন্ডার না করেন, করতে পারেন। সৌদা যেরকম তার টাইমটা রাদিয়াল্লাহু আনহা, তার টাইমটা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দান করছিলেন। আল্লাহ রাসূল একজন ওয়াইফ, তার টাইমটা, তার স্লটটা উনি বলছিলেন যে ওটা আয়েশাকে দিলাম, আমি করতে পারেন। কিন্তু তাছাড়া যদি না করেন, ইকুয়াল টাইম। আর কি, ওন হাউজিং অ্যাকোমোডেশন থাকতে হবে, চাইতে পারেন। আপনি এই প্রেমিসিসে ধরেন আপনার 4টা রুমের একটা বাসায় থাকেন, কথার কথা, আপনার একটা রুম বা 2টা রুম দরকার হয়, চাইলেই তো একটা রুমে ওয়াইফকে হাউস করা যায়, সেকেন্ড একটা ওয়াইফকে না। এটা ওই সেকেন্ড ওয়াইফও না চাইতে পারেন এবং ফার্স্ট ওয়াইফও না চাইতে পারেন। এটা রাইট আছে তাদের যে আমি একটা স্পেস শেয়ার করবো না, এটা বোঝার ব্যাপার আছে। ফুড, ক্লোদিং এন্ড প্রোডাক্টস শি নিডস টু বিউটিফাই হারসেলফ। তারপরে আসলে কি, ফুড, ক্লোদিং আর সাজগোজের জিনিস, যেটা হাজবেন্ডের জন্য সাজগোজ করবে, যেটা আছে সেই ব্যাপারগুলো। নিড এবং কাস্টমারি লেভেল ইন দ্যাট সোসাইটি দিয়ে আপনি তার নিড এবং ওই দুইটা মনে রেখা কি চাবে। এখন কথা হলো, আমার ওয়াইফ যদি আমার প্রত্যেকদিন বলে যে আমি উইন্টার গার্ডেনের খাওয়া খাইতে চাই, আমি তো খাইতে পারবো না, কিন্তু আরেকজন পারবে খাওয়াইতে, তাই না? কথার কথা আমি বলতেছি যে আমাদের গ্রুপ অফ কোম্পানিজ গুলো আছে, যেগুলা ইনক্লুডিং সেই কি জানি হলমার্ক, 4,000 কোটি টাকা, সেও যদি বলে যে রোজ উইন্টার গার্ডেনে খাওয়া খাবো, অসুবিধা কি আছে, সমস্যা নেই। আমার যদি আমার ওয়াইফকে আমি মাপ চাই, উইন্টার গার্ডেনে খাওয়া রোজ খাওয়াইতে পারবো না। তো এইটা হচ্ছে, উইন্টার গার্ডেন আছে কিনা আমি জানি না, বলছে সেরাটনের একটা রেস্টুরেন্টের নাম ছিল, এখনো আছে নাকি? সেরাটন ভাঙে নাই, আচ্ছা, কুয়েতে জানি 2টা গেছে, 2টা একজন মরছে লিখনকার। আচ্ছা, আমার দৌড় তো উইন্টার গার্ডেন পর্যন্ত, রেডিসনের ইসের নাম আমি জানি না, রেস্টুরেন্টের নাম, কারণ এটা তো আমার যুগের না আর কি। এখন নিড একটা বললেন, আরেকটা বললেন সোসাইটিতে তার লেভেলে কি হয়। এটা কিন্তু সবকিছু বেলায়, মোহরানা বেলা আমরা বলি না, মোহরানা বলে বলি ফুফু খালাদের কি, বা ওই ফ্যামিলির মোহরানার এভারেজটা কি। একটা হচ্ছে আপনার কি বলে, আপনার তৌফিক কি আছে, কতটুকু আপনি পারবেন, আপনার সামর্থ্য কি আছে, এটা দেখতে হবে, ছেলের সামর্থ্য কি আছে। আর একটা দেখতে হবে ওই মেয়েটার আত্মীয় স্বজনের ভিতরে যখন বিয়ে হয় তখন তাদের কিরকম মোহরানা দেওয়া হয়, এই দুটো দিয়ে স্ট্যান্ডার্ডটা করতে হবে। এক্সোরবিটেন্ট যেন না হয়, কষ্ট যেন না হয়। আবার আমি অনেক সময় উল্টাটাও বলি যে মেয়েটা যেন ফিল করে যে তাকে আপনি শখ করে সম্মান করে নিয়ে গেলেন, বুঝছেন না ব্যাপারটা? ধরেন সে হয়তো কোনো কিছু ডিমান্ড করলো না, তার খালা ফুফুদের কথার কথা 2 লাখ টাকা মোহরানা বিয়ে হয়েছে, আপনি 50,000 টাকা বললেন যে আমি এখনকার আমি প্র্যাকটিসিং মুসলিম, আমি যা পারি তাই দিব, ক্যাশ একবার দিয়ে দিব। সে কিছু বললো না, কিন্তু তার মনটা একটু ছোট হইলো। কম্পিটিশনের কথা আমি বলতেছি না, কিন্তু আপনি যদি তাকে একটা সম্মানজনক আর একটু মানে শি ইজ ওয়ান্টেড, তাকে চাওয়া হচ্ছে, তাকে শখ করে নেওয়া হচ্ছে, এই ফিলিংটা কিন্তু প্রত্যেকটা মেয়ে পছন্দ করবে। সুতরাং আপনার যদি সামর্থ্য থাকে আপনি এটা বাড়ায় দেওয়া উচিত। আমি বলতেছি না যে 10 লাখ টাকা দেন, তা না, কিন্তু এটা স্কুইজ করে একেবারে, বুঝছেন না, মানে আমাদের ভিতরে আমাদের ব্যাড এক্সপিরিয়েন্স আছে যে তার টপিক আছে, তারপর সে স্কুইজ করে বলছে এটা বেশি পারবো না, নাইলে বিয়ে নেই। এরকম ভাবে, এরকম রুড হওয়া উচিত তার। একটা মেয়ের রাইট আছে চাওয়ার বা এক্সপেক্ট করার, বাট এট দ্য সেম টাইম ছেলে ধার করলো, 10 বছর লাগলো সেই ধার শোধ করতে, সেটা যেন না হয়, সেটাও আমরা বলতেছি না। আচ্ছা, গেল। তারপরে আসলো যে এই সমস্ত কথা বলার পরে, হাজব্যান্ড ক্যানট মেক দ্য ওয়াইফস লিভ টুগেদার ইন দ্য সেম হাউজিং, যেটা একটু বললাম, ইউনিট আনলেস দে এগ্রি করলে আছে, কিন্তু আনলে সেটা পারেন না। এটা নাসিরুদ্দিন আলবানির অনেক লেখালেখি আছে। যাই হোক, ইভেন দেন if a wife asks for a separate accommodation at any time, he must provide it because it is her right. ধরেন একসাথে থাকতে রাজি হইলো, গ্রামের বাড়িতে দেখা যায় একসাথে আছে, তারপর এক সময় মনে হয় যে না থাকা যাচ্ছে না, তখন যদি সে চায় সেটাকে দিতে হবে আলাদা, একখানে বাধ্য করা যাবে না থাকতে।
এটা একটাই। In modern times, women often work and pay their own expenses. এই যে এটা নিজের এক্সপেন্স কাজ করে এবং ই করে। It is permissible for a woman to relinquish her rights to financial maintenance and enter into polygyny if there is a need in the community. এখন ধরেন একটা লোক, এটা খুব ভালো একটা পয়েন্ট বলছেন, একটা লোক সে দুইটা ওয়াইফ অ্যাফোর্ড করতে পারে না। এখন একজন মহিলা, তার হাজবেন্ড দরকার, কিন্তু এই সোসাইটিতে আর কোনো হাজবেন্ড তার নাই। ধরেন মাইনরিটি, যেখানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কথা বলতেছি, ছোট্ট একটা শহরে থাকেন আপনি, যেমন আমি কতগুলো জায়গায় গেছি, এই গ্রেন লোড করতে গেছি ওয়াশিংটন স্টেটে, কালামা একটা জায়গা, 3000 নাকি 3500 বাসিন্দা, সবাই সবাই চিনি, দাঁড়ায় দাঁড়ায় কথা বলে গপ্প করে কোথায় গেছিলাম, মানে আমাদের গ্রাম, ছোট গ্রামগুলো আছে না ওইরকম। তা এখন ওইরকম একটা জায়গায় ধরেন একটা মুসলিম পরিবার আছে বা দুইটা পরিবার আছে, একজন মুসলিম মহিলা আছে, কথার কথা, তার খুব একটা অপশন নাই, কিন্তু বিয়ে করার মানুষও তার তেমন একটা নাই। তখন যদি সে বলে যে আপনি এফোর্ড করতে পারেন না, কিন্তু আমি যদি একটা পার্ট শেয়ার করি, তার তথাপি আপনি যদি আমাকে বিয়ে করেন, মানে এইটা সে করতে পারে চাইলে, এটা পারমিটেড, সেটা বলতেছেন। যদিও ভরণ পোষণ তার ছেলের, কিন্তু ভরণ পোষণের জন্যই ছেলে বলল যে আমি তো একটা ওয়াইফ এফোর্ড করতে পারি না, তখন যদি মহিলা বলে যে আমি একটা পার্ট শেয়ার করবো, স্টিল আই ওয়ান্ট টু গেট ম্যারিড টু ইউ, এটা পারমিটেড, এই কথাটাই বললেন আর কি এখানে। এবং এটা মাইনরিটি, যেখানে প্লেসেস লাইক আমেরিকা অথবা ইউরোপের জায়গায় কোন জায়গায় হইতেই পারে, এটা ভেরি মাচ একটা মানে লাইকলি ইভেন্ট। তারপর বলতেছেন যে পারমিটেড গেল, enter into polygyny if there is a need থাকলে। For example, there might be many women but a shortage of men who are able to provide for 2 wives. অনেক মেয়েরা আছে, কিন্তু এমন মানুষের সংখ্যা খুব কম যারা 2 ওয়াইফ রাখতে পারে। এরকম একটা সোসাইটিতে এটা হইতেই পারে, যেটা বললাম আর কি, যে উদাহরণটা আমি দিলাম। এরপরের টপিকটা হচ্ছে ডিভোর্স। আমরা যে সাব চ্যাপ্টারটা পড়তেছি, প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড, সেই সাব চ্যাপ্টারটার নাম হচ্ছে, আমি মানে এই সমস্ত জিনিস দিয়ে যেটা হয় আর কি, এই সমস্ত জিনিসের নিয়ে সমস্যা যেগুলো আর কি আমি দেখতেছিলাম, সাব চ্যাপ্টারটার নামে পয়েন্টার, এক সেকেন্ড, এক্স্যাক্টলি নামটা কি দিচ্ছেন দেখি একটু। আচ্ছা, এটা প্রজেক্ট স্ট্রাগল অফ দ্য ম্যারিড, আনম্যারিড অ্যান্ড ম্যারিড এর ভিতরেই আমরা এখনো আটকে আছি, নাকি আমি ভুল করছি? আসলে এই টপিক গুলোকে আমি এই মজলিসে আগে পড়ছি, মনে পড়ে না আপনাদের? পড়ে নেন। আচ্ছা, ঠিক আছে, আপনারা যখন বলতেছেন পড়ি নাই, আমি সেফ সাইডে আছি। অন্তত বাসায় বলতে পারবে না যে আমি আবার পুরান একটা জিনিস আবার পড়তেছি, যাতে আপনার। আচ্ছা, আমরা আজকে কি একটা নতুন কিছু শুরু করবো নাকি? আসলাম কি দেখুন, ডিভোর্স নিয়ে বলে আমরা আগে পড়ছি। আমার যদি রিপিট হয়ে থাকে আপনার মাফ করে দেন, হয়ে থাকতে পারে রিপিট, আমি শিওর না। আপনারা বলতেছেন পড়ে নেই, কিন্তু হয়ে থাকতে পারে রিপিট। একটা সেকেন্ড, কেন আমার মনে হলো যে আমি, আচ্ছা, আমরা একটা ছোট্ট সাবহেডিং এ যাবো, ছোট্ট চ্যাপ্টার ডিভোর্স নিয়ে আমি বলে পড়ছি আগে, এখানে এই জন্য গেলাম না ওটাতে। আমার মনে হচ্ছে ডিভোর্স নিয়ে আমি পড়ছি। সলভিং দ্য প্রবলেমস কমিটেড বাই দ্য 7 limbs। 7 limbs, 7 limbs বলা মানে 7টা হাড় বলতে আমরা বোঝাই, কিন্তু এখানে 7 limbs উনি বলছেন অঙ্গ প্রত্যঙ্গ বোঝাইতে চেয়েছে, ডিফারেন্ট অঙ্গ প্রত্যঙ্গ বোঝাইতে, ডিফারেন্ট অঙ্গ প্রত্যঙ্গ বোঝাইতে চেয়েছে। ব্যাকব্যাটিং নিয়ে আমরা পড়ছি না গতদিন? গীবত নিয়ে পড়ছি না? গীবত নিয়ে পড়ছি, আমরা গীবত নিয়ে পড়ছি, এবং আমি বলছিলাম যে গীবতের হ্যাঁ নওয়াবীর বইটা আমরা ইনশাআল্লাহ একদিন পড়বো। আমরা আগে পড়ছি আমাদের হালাকায়। তবে জাস্ট একটা কথা, যে গীবত অত্যন্ত বাজে একটা হওয়া সত্ত্বেও কতগুলো জায়গায় গীবত ঠিক না, দোষ ধরাটা ওয়াজিব হয়ে যায়, এটা আমরা বলছিলাম গতদিন। পার্টিকুলারলি যখন দিনের ব্যাপারে কেউ মিথ্যা কথা বলবে,
বা দিনের ব্যাপারে যেমন পরশুদিন উস্তাদ আমাদের আরিফ উস্তাদ সহ আমরা মাগরিবের নামাজে গেছি। তো আমাদের মাগরিবের নামাজে মসজিদ যেটা, সেই মসজিদের ইমাম যিনি আমাদের পাড়ার, উনি মাগরিবের নামাজে পর একটা সময় দেন মানুষ যেন আসতে পারে নামাজে। ওই সময়টা উনি একটু কিছু একটা শিখান। তো হাত কোথায় রাখবেন এটা শিখাইলেন উনি। তো ওয়ালাইকুম শুরু করলেন কানের লতির থেকে কাজ করে আপনি ই করবেন। শুরুতেই বললাম আমাদের কি কাঁধের হাইট, তারপরে এলে যে 3টা আঙ্গুল এখানে রেখে বাকি 2টা দিয়ে ধরবেন আর। তারপরে বললেন যে নাভির নিচে যেখানে বাঁধবেন। প্রত্যেকটা জিনিসে কিন্তু একবারও বললেন না যে অন্য মতও আছে, অন্য কোনো মতই নাই। এখন এই লোকের গীবত করতে হবে না? আপনার ছেলে যখন ওইটা গিলতেছে তখন বাসায় এসে কি বলতে হবে যে না আব্বা এটা যেটা করলো এটা কিন্তু সব না, এর বাইরে কথা আছে, বলতে হবে না? এই লোকের দোষ ধরতে হবে না আপনি? অবশ্যই ধরতে হবে না। এটাই সত্য হবে সমাজে, এটাই সত্য হবে, এটাই চলবে। এই ধরনের ব্যাপার যেগুলো আছে 6টা ক্লজে আমি বলছিলাম, আমরা ইনশাল্লাহ পড়বো এখানে। 6টা ক্লজে গীবত করাটা কখনো ওয়াজিব। এর ভিতরে একটা হচ্ছে যে বিয়ে শাদীর ব্যাপারে। বিয়ে শাদীর ব্যাপারে আপনি জিজ্ঞেস করলো, আমার লাইফে হয়েছে, আমাকে জিজ্ঞেস করছে একজন যে আমার আপন মানে সৎ আর কি, আব্বার মা 1 বাপ 2, চাচাতো বোন, তার বিয়ে দিবে জাহাজি একটা ছেলের সাথে। এখন জাহাজি একটা ছেলে চিঠি নিয়ে বলছেন না, খুব পাত্র হিসেবে তো খুবই লুক্রেটিভ তখনকার দিনে, এবং উচ্চ বেতন, বড় বেতন, বা সব দিক দিয়ে পাত্র হিসেবে A++++। তো ওনারা আমাকে জিজ্ঞেস করছেন যে অমুকের সাথে তো অমুকে বিয়ে করতে। এখন আমি তো পড়ছি সেখানে, ওই ছেলেটা 1 বছর আগে একদম বদ্ধ পাগল হয়ে গেছে। আমি বললাম শেষ পর্যন্ত, আমি কিন্তু এত ফিক্রি তখন জানতাম না। শেষ পর্যন্ত বললাম যে পরে আপনারা পাগল একবার যারা হয় অনেক সময় কি হয় তাদের ফিরে ফিরে আসে, কিন্তু আর 2-3 বছর পরে 5 বছর পরে একবার হইলো। তো আমি বললাম যে এই ছেলেটা তো একদম বদ্ধ পাগল হয়ে গেছে, হসপিটালে তাকে একবার আর কি এরকম অবস্থা হয়েছে। দেন নাই, বিয়েটা হয় নাই। কিন্তু এখানে পরে আমি জানছি যে এটা বলা ওয়াজিব। এটা যদি আপনি জানেন কারো ব্যাপারে, আপনি বলাটা ওয়াজিব। আসেন 7 limb, প্রথমটা বলতেছেন our problems are rooted in sins. Sins are manifested on the 7 limbs which may refer to a physical or spiritual nature. This chapter contains exercises develop বলছে আমাদের সমস্যা রুট কোথায়? গুনার ভিতরে। খুবই খুবই মানে আপনার কাছে মনে হতে পারে ইররিলেভেন্ট। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই, আপনাকে বলছি বোধহয় আগেও, যে ওই যে পোস্ট গ্রাজুয়েট পড়াশোনা খুব কঠিন বোধ হয় ডাক্তারদের। তো একজন আর্মির ভাই, আমাদের আর্মির ডাক্তার, বাইরে হয়ে গেছেন, রিটায়ার্ড। উনি কয়েকবার করে পরীক্ষা দিয়ে পাস করতে পারেন না, ওর নিজের উপর কনফিডেন্স চলে গেছে। উনি একবার আমাদেরকে এই জানতে চাইছেন যে মেমোরি কি করে বাড়ানো যায়, কি করে মনে রাখা যায়, উনি ফেল করতেছেন বারবার। তো তখন আমরা আলোচনা করলাম, প্রথম সাজেশন হচ্ছে গুনাহ ত্যাগ করতে হবে। এখন দেখেন গুনাহ কোথায় আর মেমোরি কোথায়? আপনার মনেই হতে পারে যে গুনাহ কই আর মেমোরি কই। গুনাহ ত্যাগ করতে হবে প্রথম। এবং এটা যে কোনো বড় স্কলারকে বলেন যে মেমোরি, কোরআন মেমোরাইজ করা বলেন বা এমনি আদারওয়াইজ মেমোরির সাথে গুনার একটা সম্পর্ক আছে। আহমদ বিন হাম্বলের ওই আসারটা আপনাদেরকে আমি বলছি যে একদিন ওনাকে কেউ একটা প্রশ্ন জিজ্ঞেস করছে, ওনার মনে পড়ে নাই উত্তরটা কি, দলিলটা মনে পড়ে নাই। ওই দিন রাতে উনি তাহাজ্জুদে কাঁদতেছেন এবং আল্লাহর কাছে মাফ চাইতেছেন যে আল্লাহ, আই মাস্ট হ্যাভ সিনড, আমি নিশ্চয়ই গুনাহ করছি, না আমার মনে পড়লো না কেন। অথচ গুনাহ কোথায় আর পড়াশোনা কোথায়, তাই না? আমার মনে করতে পারে আরে ফেসবুকে একটু বসছি তো কি হয়েছে, আমি তো ঢাকা বোর্ডের ফার্স্ট হয়ে আসছি, ফেসবুকে একটু বসছি তো কি হয়েছে, না আপনার এই ডিপ্লিট করে যাবে, আপনার নষ্ট হয়ে যাবে, আপনার কমে যাবে এগুলো। যাই হোক, প্রথম বলতেছেন কতগুলো এক্সারসাইজ বলতেছেন, এক্সারসাইজেস ফর দ্য প্রাইভেট পার্টস, নিজস্ব ব্যক্তিগত অঙ্গের এক্সারসাইজ, সংযম এক্সারসাইজ, সাধনা এক্সারসাইজ, অনেক মিনিং থাকে, প্র্যাকটিস যাই বলেন। For 40 days straight, give up fornication, adultery, and being in a room alone with an unrelated woman. If you can't do it for 40 days, you can do it for life. আমেরিকান এসে বলতেছেন, আমেরিকান পটভূমিতে, এইগুলোতে যদি থেকে থাকো তাহলে এইগুলাকে 40 days জন্য প্র্যাকটিস করো। যে জোর করে হইলো যে করবো না, যদি 40 days জন্য প্র্যাকটিস করতে পারো লাইফের জন্য করতে হবে। এটা দলিল দেন নাই অবশ্য, দলিলটা কোথা থেকে করছেন সেটা দেন নাই, মানে 40 নাম্বারটা কি আসলে কোনো ইসে আসছে কিনা জানি, শেষ পর্যন্ত পড়লে দেখবো আমরা। আচ্ছা, তারপরে বলতেছেন এক্সারসাইজ ফর দ্য হ্যান্ডস, ফর 40 days give up all the ways you can harm other human beings with your hands.
40 দিনের জন্য যতভাবে তুমি অন্যের ক্ষতি করতে পারতা হাত দিয়া সেটাকে ছেড়ে দাও। সাচ এ স্টিলিং, ফাইটিং, চুরি করা, মারামারি করা, এক্সেপ্ট মানে সেলফ ডিফেন্সের জন্য নেসেসারি হয় বা এরকম কিছু। ইফ ইউ ক্যান ডু ইট ফর 40 days, ইউ ক্যান ডু ইট ফর লাইফ। এটা নিয়ে একটা এক্সারসাইজ সাজেস্ট করছেন কি করতে হবে, মানে যে প্রবলেম গুলা আপনার দ্বারা হয় সেই প্রবলেম গুলাতে আপনি সংযম। তাহলে কি বললেন? প্রাইভেট পার্টস বললেন, হ্যান্ড বললেন, ফিট বললেন, ওয়াকিং অর ড্রাইভিং টু এনিওয়্যার দ্যাট ইউ মে কমিট সিনস। ওয়াকিং অর ড্রাইভিং টু এনিওয়্যার, পায়ের কাজ বলতেছেন, এটা হাতের পরে পায়ে আসছে। হেঁটে কোথাও যাবা না যেখানে একটা গুনার কাজ করতে পারো, অথবা ড্রাইভ করে কোথাও যাবা না যেখানে একটা গুনার কাজ করতে পারো। স্টমাক, 40 days এর জন্য যা কিছু হারাম সংশ্লিষ্ট সেটা খাওয়া ছেড়ে দাও। ওনার দেশের কথা উনি বলতেছেন, পর্ক, ড্রিঙ্কিং অ্যালকোহল, অ্যাকুমুলেটিং ওয়েলথ থ্রু ইন্টারেস্ট, গ্যাম্বলিং আর এনি আদার ফরবিডেন মিনস, সবকিছু স্টমাকের ভিতর নিয়ে আসে। এটা ত্যাগ করার চেষ্টা করো, এটা ত্যাগ করার চেষ্টা করো ফর 40 days। এক্সারসাইজেস ফর দ্য ইয়ার্স, আবার সেম কথা বললেন। ব্যাকবাইটিং, লিসেনিং শোনা, গীবত শোনা, অপবাদ শোনা, স্পাইংটা কানের কাজ, তাই না? শুনি একটু কি বলতেছেন। মিউজিক, টেলিভিশন ইত্যাদি ত্যাগ করতে বলতেছেন। 40 দিনে যদি করতে পারেন তাহলে মোটামুটি ভাবে আপনি পরেও পারবেন ছাড়া থাকতে। এক্সারসাইজ অফ দ্য টাং, মুখেরটা, মানে অন্য হাদিসে আসছে যে টাং এবং জেনিটাল এই দুটার হেফাজত করতে পারলে সে সেফ। আর কি পড়ছেন না এটা? টাং এন্ড জেনিটাল, আসলে কিন্তু সব হামগুলো এখান থেকে হয়। মোর সো টাং আমি মনে করি, কারণ জেনিটালের ওটা অনেক সুযোগ সময় ব্যাপার আছে না, কিন্তু টাঙেরটা কিচ্ছু লাগে না, মুখ থেকে কথা বাইরে গেলে ফিরায় নেওয়া যায় না। এবং এইটা যে হার্মটা করতে পারে, এটা মানে ইচ্ছা করেও করতে পারে, ইচ্ছা ছাড়াও করতে পারে। আমি আপনাদের বলছি না একটা গল্পের কথা, যে আমি একজন লোকের কথা বলছিলাম, উনি ওনার চেহারাটা আমার মনে নাই, ওনাকে আমি চিনিও না, কিন্তু উনি এটা মনে পুষে রাখছেন এবং ওইটা নিয়ে বিশাল সংগ্রাম করছেন আমার এগেন্স্ট। বুঝলাম না, যে একজন নাম করা একটা ইউনিভার্সিটি টিচারকে আরেকজন নিয়ে আসছেন, আর আমার সাথে পরিচয় করেছেন, উনি প্রফেসর XYZ, পিএইচডি, এটা সেটা। আমি নাকি বলছিলাম যে এখানে আইসেন, মানে যখন সুযোগ পান আইসেন, এখানে আসতে হলে কিছু হইতে হয় না, এই কথাটা আমি বলছিলাম। এটা মিনিং ছিল এটা, যে আসলে এটা ওপেন টু অল, মানে খুব বিশেষ পদবীর কেউ হয়ে এখানে আসতে হবে এমন কোনো কথা নাই। আর আমি আসলে পদবী টদবিগুলো বলাটা পছন্দ করি। কারো যদি আমি জিজ্ঞেস করি আপনার নাম কি, ডক্টর এনামুল হক, এটা আমার পছন্দ হয় না। ডক্টর ইজ নট ইউর নেম, কারেক্ট? ডক্টর তো আপনার নাম না, আমি আপনার নাম জিজ্ঞেস করছি, তাই না? আপনার পিএইচডি এটা কি আপনার নাম নাকি? পিএইচডি তো আপনার নাম না। আচ্ছা, তো আমি এগুলো আসলে পছন্দ করি না, হয়তো সেই জন্য বলছিলাম। যাই হোক, কিন্তু আমি তো রিয়েলাইজ করি না যে আমি তাকে কত কষ্ট দিচ্ছি, কত বৎসর পরে আমরা সেই জায়গায় ছেড়ে চলে আসছি। এই ইদানিং কালে, বৎসরখানেক আগে, মানে এটা নিয়ে আমার এগেন্স্ট সংগ্রামের মতো করছেন একজন, যে আমি গুণী মানুষের, সম্মানী মানুষের সম্মান দিতে জানি না। একজন আইনা পরিচয় করেছে, আমি নাকি তারা বলছি আইসেন, যখন ইচ্ছা আইসেন, এখানে আসলে কিছু হইতে হয় না। আমি খুব ক্যাজুয়ালি বলছি কথা, কারণ আমরা আলামিন মসজিদের পাশে ছিলাম, আলামিন মসজিদ থেকে লুঙ্গি পরা মুসল্লিরা এসে বসে যেতেছে, কোনো সমস্যা নেই, আমরা ওইভাবেই রাখতে চাইছি জিনিসটা। কিন্তু এইটা উনি খুব মাইন্ড করছেন, মানে যিনি ইন্ট্রোডিউস করছেন উনি মাইন্ড করছেন, যাকে ইন্ট্রোডিউস করেছে উনি আরো বেশি মাইন্ড করছেন, যে এই পিএইচডি লোক অমুক জায়গার প্রফেসর, তাকে পরিচয় করে দিলাম, উনি বললেন যে এখানে আইসেন, এখানে আসলে কিছু হইতে হয় না, যখন খুশি আইসেন। আর আমি কিন্তু তার চেহারাটা মনে করতে পারি না, ঘটনাটা মনে করতে পারি না, তার চেহারাটা মনে করতে পারি না, মানে ইট ওয়াজ সো লেস ইম্পর্টেন্ট টু মি, মানে এই জিনিসটা। অথচ এই জিনিসটা আমি কিন্তু অনেক বড়টা হার্ম করে ফেলছি। এই জন্য জিহ্বাটা খুব হেফাজতের জিনিস, কিন্তু জিহ্বার হার্মটা অনেক দূর পর্যন্ত যাইতে পারে এবং কিছু লাগে না, খুব লাইট জিনিসটা। একটা শব্দ, একটা কথা, একটা এক্সপ্রেশন এনাফ। আপনাদের বলছি আগে বোধ হয় যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, এটা হামজা ইউসুফের কথা, আমার না, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ওই দেখাইতেছিল, যে ওই কোন একটা প্রোগ্রাম দেখাচ্ছিল আর কি, যে দুটো যমজ বোন, তো প্রশ্ন করে, ওদেরকে প্রশ্ন করা হচ্ছে, জব দেয় একজন, আরেকজন চুপ করে থাকে, তারা চোখে চোখে তাকায়, একটা মত বিনিময় হয় তাদের, কিন্তু জব দেয় একজন। তো হামজা ইউসুফ বলতেছে যে ওয়েস্টার্ন ইসে যে কথা বলতেছে সেটা হলো স্মার্ট, আর্টিকুলেট, আর যেটা কথা কম বলতেছে ওটা ডাল, ডাম, বুঝছেন না?
আর মুসলিম পার্সপেক্টিভে যেটা কথা বলতেছে ওটা হলো স্টুপিড, আর যেটা চুপ করে আছে ওটা হলো ওয়াইজ। মুসলিম ক্রাইটেরিয়া যদি ধরেন, আর আল্লাহ রসুলের গুণগুলো কিন্তু এটাই ছিল, উনি ছিলেন লিসেনার, কিন্তু কমপ্লিট শুনতেন একটা কথা, দেন তার একটা অপিনিয়ন বা মতামত যে জানা হয়েছে সেটা বলতেন, কখনো ইন্টারাপ্ট করে, কখনো কাউকে কাট অফ করে, কখনো উনি বেশি কথা বলতেছেন আর অন্যরা তা না, উল্টাটা। উনি ছিলেন লিসেনার, শুনতেন এবং তারপরে কথাটা মানে একটা জাজমেন্ট বা একটা কিছু জানতে চাইছেন আপনি, সেটা এক শব্দে বা দুই শব্দে বললেন বা যতটুকু বললেন, না বললেন নয় কয়েকটু বললেন। সো এটাও একটা চিন্তার ব্যাপার বলতেছি, কিন্তু যে আমরাও এটাও অনেকে নিয়ে নিছি যে আমি বোধহয় কথা বলতে পারলে স্মার্ট, আমি বোধহয় বেশি কথা বলতে পারলে স্মার্ট, বুঝছেন না? আমরা এই থেকে শিখছি আর কি। ডিবেট যেমন ধরেন, ডিবেটটা আমাদের একটা কোয়ালিটি না, মুসলিম ওয়ার্ল্ডে কিন্তু ডিবেটটা কোনো কোয়ালিটি না। যে ডিবেটের কথা আমরা বলতেছি, সত্য মিথ্যার কোনো ব্যাপার আছে ডিবেটে? আমাদের ডিবেট গুলোর কোয়ালিটি কি? জাস্ট ইউ হ্যাভ টু মানে ডিফিট দ্য আদার পার্টি, এইটি হচ্ছে একমাত্র চাওয়া হয় আপনার কাছে, সত্য মিথ্যার কোনো ব্যাপার নেই। এই ডিবেট ইসলাম কোনোদিন চাবে না, কোনোদিন ইসলাম এই ডিবেটকে করবে না। এবং এই জন্য দেখবেন আহলে সুন্নাত জামাত পড়াইতেছিলাম আমরা, মানে আহলে সুন্নাত জামার ওই যে বইটা, ওই যে বিলিফ, ইসলামিক বিলিফ, ওই বইটাতে আহলে সুন্নাত জামার ট্রেডস কি, ক্যারেক্টারিস্টিক্স কি বা বৈশিষ্ট্য কি, ওখানে একটা হলো তারা ঝগড়ায় বা ডিবেটে রত, মানে ডিবেটে নিয়োজিত হয়, রিলিজিয়ান নিয়ে আছে না ইউজলেস ডিবেট, সারাদিন শেষ করে পরে বলে যে না আপনার সাথে আমার হলো না, লাকুম জিনুকুম বলিয়ে দেয়, আছে কিন্তু সারাদিন। এই আকরাম ভাইদের সাথে যে ডিবেটটার যে ভিডিও আসছে, একটা আসছে না, কয়েকদিন আগে দিছিল, বাইরে গিয়ে ওরা জানাই দিছে যে ওরা হেরে গেছে, রাফাদানিরা হেরে গেছে, আমরা জিতছি। বাইরে গিয়ে ওরা সব মানে বুঝছেন না ব্যাপারটা, এখানে জিতার হারার ব্যাপার, সত্যের কোনো ব্যাপার। এই জন্য ইমাম শাফির কথা কি বলছি আমরা, বলছিলাম এখানে ইমাম শাফির দোয়া করতেন, তার সাথে যখন কেউ কারো একটা ব্যাপারে একটু হইতো, মানে বিতর্ক হচ্ছে বা কথাবার্তা হচ্ছে, যে মানে দলিল দেখানো বা আছে না কোনটা সত্য, তখন উনি দোয়া করতেন যে আল্লাহ সত্যি কথা যেন ওনার মুখ দিয়ে বাইরে হয়, তাহলে উনি মানতে পারবে ইজিলি, সত্য এইটা যেন ওনার মুখ থেকে বাইরে, তাহলে উনি ইজিলি মানতে পারবে, কারণ আমার মুখ থেকে বাইরে ওনার ইগোর জন্য মানতে পারবে না এটা। যাই হোক, টাঙের পরে আইস, টাঙের পরে বললেন যে টাঙের ভিতরে বলছেন যে স্ট্রেট গিভ আপ লাইং ছেড়ে দাও মিথ্যা কথা, এক্সেপ্ট ওয়ার ইট ইজ পারমিসিবল। আমরা জানি কোথায় কোথায় পারমিসিবল মিথ্যা কথা বলা, খুব খুব রেয়ার কিছু জিনিসে। তারপরে বলতেছেন ব্যাক বাইটিং, গিবত ছেড়ে দাও, মুখ দিয়ে করতে হয়, জিহ্বা দিয়ে। স্ল্যান্ডার, গসিপ, আর্গুইং, বিং নয়েজি, নট মাইন্ডিং ইউর ওন বিজনেস ইত্যাদি ছেড়ে দাও। নয়েজিটা একটা জিনিস, মানে আল্লাহ সাল্লাম জোরে কথা বলাটা বা জোরে এটা খুব অপছন্দ করতেন, এবং এটা গাধার সাথে, ইসলামে গাধার সাথে তুলনা করা হয়েছে, তাই না? মানে গাধা শাউট করে, এটা দেখা দিচ্ছে আমাদের দেশে যে যত জোরে শাউট করতে পারে, ইনক্লুডিং মি, আমার গলাটা একটু চড়া, মাফ করে দেন, যে যত জোরে শাউট করতে পারে তার মধ্যে ততই আর কি। আমারটা এমনি ন্যাচারালি, আমি তো ইঞ্জিন রুমে এসে কাজ করতাম, ইঞ্জিন রুমে আপনি যদি কল্পনা করতে পারেন যে একটা 1.5 লাখ 2 লাখ টন বা 1 লাখ টন জাহাজের ইঞ্জিন রুম কি পরিমাণ নয়, যে এটা আপনার বোঝাতে পারবো না। তো ওইখানে একটা কথা শোনাইতে হইলে বা একটু মোটামুটি তার কাছে একটা কিছু মিন করতে হলে অনেক জোরে কথা বলতে হবে, তো ওইখান থেকে আমাদের গলার ভয়েসটা চড়ে যায় আর কি, এটা আমাদের একটা দোষ। আমরা কানে খাটো হয়ে যাই, যারা ইয়ারমাফ না পড়ে, যারা জাহাজ চাকরি করে, তারা কানে কম শুনতে শুরু করবে খুব কম বয়সেই, আর তাদের ভয়েসটা উঁচু হয়ে যায়, হয়তো আমার সেই কারণে হয়েছে, এটা কোনো গুণ না, এটা দোষী। এরপরে বলতেছেন এক্সারসাইজ অফ দ্য আইস, চোখেরই, এটা তবলিগরা যেমন দেখবেন ওরা যখন গাছতে বাইর হয় তখন কিন্তু ওদের একটা সিস্টেম আছে, চোখটা মাটির দিকে রেখে যেতে হবে, লাইন ধরে যায়, মাটির দিকে রাখে চোখ, ডিফিকাল্ট, মাটির দিকে রেখেও আপনি পার পাইবেন না এখন যে দুনিয়া আসছে, কারণ মাটির তো একটা রেঞ্জ আছে না, আপনার 235 ডিগ্রি দেখে চোখ, আপনার একটা চোখ এভাবে যখন তাকান 235 দেখে, মানে এই অ্যাঙ্গেলটা 235 হয়, 180 হলে এক লাইন, লাইনেরও পিছনে আপনি কিন্তু দেখেন কতটুকু, 235 দেখেন, মাটির দিকে তাকালে তো 235 দেখেন, তাই না? 235 অনেক কিছু দেখে ফেলবেন, ডিফিকাল্ট আছে, চোখ বুঝে তো চলতে পারবেন না। যাই হোক, এটা তারা হয়তো তাদের কোথেকে দলিল পাইছে আমি জানি না, কিন্তু এইটা তো অফকোর্স লোয়ার ডাউন গেজ তো আল্লাহর কথা, তো কোরআনের আয়াত, লোয়ার ডাউন গেজ, তাই না? লোয়ার ডাউন ইউর গেজ, কোরআনের আয়াত। ছেলেকে আগে বলছেন, মেয়েকে পরে বলছেন। মারা গেছে, আচ্ছা, এই কারণে হাঁটতেছিল আল্লাহর জন্য, বুঝছি। আহা, তো এটা আমাদের এই সারোয়ার ভাই, উনি অনেক রাস্তা করে, উনি মুক্তিযোদ্ধা ছিলেন, জাসদ ছিলেন, না মুক্তিযোদ্ধা জাসদ, হ্যাঁ জাসদের পরে হাফেজ হুজুর ছিলেন, তারপরে এসে জামাতে ঢুকছিলেন আর কি। তো উনি হাফেজ হুজুরের যখন ছিলেন তখন হাফেজ হুজুর এইটা দিতেছেন আর কি, তার শিষ্যদের যে চোখ নামায় ই করে হাঁটবা,
তখন সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আমরা যদি না দেখি খারাপ কি হচ্ছে চারপাশে, তাহলে প্রোটেস্ট করবো কেমন? তখন হাফিজুদ্দিন নাকি তাকে বলছে যে তোমার জন্য চোখ উঠায় চলা যায় যাচ্ছে, তাই যদি হয় তোমার মোটিভ, তুমি চোখ উঠায় চলবা। তারাই পলাশিতে থাকতো, পলাশিতে পোলাপান্না আছে না, জোন জোন, ঢাকায় জোন জোন মস্তান আছে না, তো উনি ছিলেন পলাশির মস্তান আর কি, পলাশির ওই সাইড, ইয়াজিনপুর পলাশি। আমার স্বাধীনতার পরে এগুলোর নাম জানতাম আমরা সব। তো তারা কি করতো, ওই বলাকা হলে একটা অশ্লীল, তখন এই যে কাটপিস মার্কা সিনেমা আসলো, ওই পোস্টারটা নামাইতো, ওইটারে বলতে যে আলকাতরা দিয়া ই করে দেন, নামাই দেন, এটা পোলাপান নষ্ট হয়ে যেতেছে, এই মার্কা জিনিস করতো আর কি। তো এইসব কি, সেটার কোয়ালিটি কি বা এটার এফেক্টিভনেস আমি এসে বিতর্কে যাচ্ছি না। এই পয়েন্ট অফ ভিউতে উনি হাফিজুর জিজ্ঞেস করছিল যে তাহলে তো আমরা কোনো খারাপ জিনিস দেখবো না কোনোদিন, যেটাকে নামাবো, যেটাকে প্রোটেস্ট করবো বা যেটা ই করবো, এইটা যদি তোমার উদ্দেশ্য হয় তাহলে ফর ইউ ইট ইজ পারমিটেড, তুমি চোখ উঁচা করে চলবা। যাই হোক, ওয়াচিং টেলিভিশন, খুব কঠিন কথা বলছেন। প্রোগ্রামস টু শো পিপল কমিটিং সিনস, কি বললেন দাঁড়ান একটু দেখি। Excess of the eyes 40 days এর জন্য বলতেছেন, lustfully at members of the opposite sex, watching other people sin or being in their environments, or watching television programs that show people committing sins. সবই আনলেন, 40 দিনের জন্য এগুলো বাদ দিয়েছে, এটা এক্সারসাইজ হিসেবে উনি বলছেন, কোনো দলিল দেন নাই। 40 দিনটা সুন্নাত থেকে নিছেন বলেও বলেন নাই, আমি না, এটা যা শোনার বইতে উনি বলতেই পারেন। তবে এটা ঠিক যে 40 ইজ এ ফিগার ইন ইসলাম ফর মেনি থিংস, এই জন্য হয়তো উনি বলছেন 40 অনেকখানে আসবে আর কি, এই জন্য হয়তো উনি বলছেন যে একটা লিমিটেড জন্য যদি মানুষ পারে। আমরা আজকের জন্য শেষ করে দিব ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। পরের এটা আমরা পড়বো প্রফেসিস অফ দ্য প্রফেট রিগার্ডিং দ্য কজেস এন্ড রেমেডিজ অফ দ্য প্রবলেমস অফ দ্য উম্মাহ। এটা আমরা কমিট করলাম আগামী দিন আল্লাহ বাঁচায় রাখতে পড়বো, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রফেসি, যে ভবিষ্যৎবাণী করে গেছেন আমাদের কি কি কারণ, প্রবলেমের কি কি কারণ হবে এবং রেমেডি কি হবে প্রবলেম গুলোর, সেই সম্বন্ধে আমরা পড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।